রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ খুনের ঘটনায় আন্তর্জাতিক মহলের উদ্বেগ, প্রত্যাবাসন প্রক্রিয়া ব্যাহত হওয়ার আশঙ্কা। ই ভ্যালির সকল নথি তলব করেছে হাইকোর্ট, রাসেলকে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ। বিএনপি আসুক বা না আসুক, নির্বাচন বন্ধ হবে না, বললেন ওবায়দুল কাদের। অপরাজনীতি দূর করার আহ্বান। ক্রিকেটার নাসির তামিমার বিয়ে অবৈধ, পিবিআই এর প্রতিবেদন। ৩১ অক্টোবর আদালতে হাজির হওয়ার নির্দেশ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার ভাগ্য নির্ধারণী ভোট গ্রহণ শেষ, কেন্দ্র দখলের পাল্টাপাল্টি অভিযোগ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা ৭:২১ সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে শান্তি প্রতিষ্ঠা ও আর্থসামাজিক উন্নয়নে শেখ হাসিনার অনবদ্য ভূমিকা, অর্জন করেছেন আন্তর্জাতিক সম্মাননা। রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে গুলি করে হত্যার ঘটনায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন। রোহিঙ্গা অধিকার নিয়ে সোচ্চার মুহিবুল্লাহকে হত্যার ফলে প্রত্যাবাসন প্রক্রিয়া বিঘ্নিত হওয়ার আশঙ্কা তাদের। বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরাও ঘটনার তদন্ত দাবি করেছেন। মুহিবুল্লাহর স্বজনদের দাবি, রোহিঙ্গাদের বিপথগামী গ্রুপ হত্যাকাণ্ডের সাথে জড়িত। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের সহায়তায় দুল্লি মল্লিকের রিপোর্ট। ২০১৭ সালের আগস্টে মিয়ানমার সেনাবাহিনী দমনপীড়নে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় ৭.৫ লাখেরও বেশি রোহিঙ্গা। বাস্তুচ্যুত অন্য সব রোহিঙ্গাদের সঙ্গে কক্সবাজারে আসেন স্কুল শিক্ষক মুহিবুল্লাহ। পশ্চিমা সংবাদ মাধ্যমে রোহিঙ্গাদের কণ্ঠস্বর হিসেবে পরিচিত ছিলেন তিনি। ২০১৯ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করে রোহিঙ্গা প্রত্যাবাসনের দাবি জানিয়ে আলোচনায় আসেন। জেনেভায় জাতিসংঘের মানবাধিকার সংস্থায়ও রোহিঙ্গাদের প্রতিনিধিত্ব করেন আরকান রোহিঙ্গা সোসাইটি পিস ফর হিউম্যান রাইটসের চেয়ারম্যান। বুধবার রাতে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে তাকে গুলি করে হত্যা করা হয়। ঘটনার পর উদ্বেগ জানিয়েছে বিভিন্ন দেশ ও মানবাধিকার সংগঠন। হিউম্যান রাইটস ওয়াচ জানায়, গণহত্যা ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে সোচ্চার থাকার কারণেই তাকে হত্যা করা হয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও এ ঘটনায় ক্ষোভ জানিয়ে দ্রুত তদন্তের দাবি জানিয়েছে। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আল মিলার ও ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসনও নিন্দা জানিয়েছেন। জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার জানিয়েছেন, রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশের সঙ্গে কাজ করছেন। এদিকে কক্সবাজারে ময়নাতদন্ত শেষে মুহিবুল্লাহর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। নিহতের আত্মীয় স্বজনের কাছ থেকে অভিযোগ পাওয়ার পরে আমরা একটা মামলা রুজু করা হবে। আমরা এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে অভিযোগ পাই নাই। হত্যাকাণ্ডের পেছনে কারা জড়িত তা এখনো বের করা যায়নি। তবে স্বজনদের অভিযোগ, নেতৃত্ব সহ্য করতে না পেরে রোহিঙ্গাদের বিপদগামী একটি গ্রুপ পরিকল্পিতভাবে মুহিবুল্লাহকে হত্যা করেছে। দুলি মল্লিক, ২১ টেলিভিশন। ই কমার্স প্রতিষ্ঠান ই ভ্যালির সব নথি তলব করেছেন হাইকোর্ট। ১২ অক্টোবরের মধ্যে নথিপত্র আদালতে দাখিল করতে রেজিস্ট্রার জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মসকে নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকারের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। বিস্তারিত জানাচ্ছেন শাকেরা আরজু। ই ভ্যালি অনলাইন শপিং মলে গত মে মাসে একজন গ্রাহক একটি ইলেকট্রনিক্স পণ্যের অর্ডার করেন। অনলাইনে অর্থ পরিশোধ করার পর রসিদও পেলেন, কিন্তু পণ্য বুঝে পাননি। এরপর বারবার ফোন করেও পণ্যটি না পেয়ে আদালতে দ্বারস্থ হন সেই গ্রাহক। ২২ সেপ্টেম্বর গ্রাহকের আবেদনের শুনানি শেষে ই ভ্যালির সব ধরনের সম্পদ বিক্রি এবং হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়েছিলেন হাইকোর্ট। ওই আদেশের ধারাবাহিকতায় নথি তলবের আদেশ দেন বৃহস্পতিবার। আজকে মহামান্য হাইকোর্ট ডিভিশন একটি ডাইরেকশন দেয় রেজিস্ট্রার ফর জয়েন্ট স্টকস কোম্পানিজ অ্যান্ড ফার্মসকে, যাতে করে তারা যেন ১২ অক্টোবর ২০২১ সালে ই ভ্যালির সমস্ত রেকর্ড নিয়ে হাইকোর্টে হাজির হন। আবেদনে ই ভ্যালি নগদ, বিকাশ, বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সহ ১১ জনকে বিবাদী করা হয়েছিল। শাকেরা আরজু, ২১ টেলিভিশন, ঢাকা।
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে নবনির্মিত বাংলাদেশ হাউসের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ হাউস প্রাঙ্গণে একটি গাছ রোপণ করেন তিনি। হাউস উদ্বোধন শেষে মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী। এরপর বাংলাদেশ দূতাবাস এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশি কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন তিনি। সে সময় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শহীদুল ইসলাম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আসুক আর না আসুক সঠিক সময়েই নির্বাচন হবে। হেরে যাওয়ার ভয়েই কি বিএনপি হুমকি ধামকি দিচ্ছে, এ প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এদিকে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, বিএনপি জামাতকে মোকাবেলায় যুবলীগ প্রস্তুত আছে। অপরাজনীতি দূরে সরিয়ে পরিচ্ছন্ন রাজনীতির তাগিদ দেন পরশ। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভা। প্রিয় স্বদেশ আজ নিজের হাঁটুর উপর ভর করে দাঁড়িয়ে। রাজধানীর কাকরাইলে IDEB ভবনে সভায় যোগ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বক্তৃতায় তিনি বলেন, আগামী নির্বাচন সামনে রেখে বিএনপির হুমকি ধামকিতে জনগণের কোনো সাই নেই। নির্বাচন বয়কট করবে কেন? হেরে যাওয়ার ভয়ে। বিএনপি আসুক কিংবা না আসুক তার উপর নির্বাচন বন্ধ থাকবে না। বিএনপির হুমকির জবাব দিতে আওয়ামী লীগ প্রস্তুত বলেও জানান তিনি। নির্বাচনে আসুন স্বাগত, কিন্তু নির্বাচন করতে দেবেন না। এই দম্ভক্তির জবাব বাংলার জনগণকে নিয়ে আমরা দেব। এদিকে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতীকী পরিচ্ছন্নতা অভিযান। দুর্নীতিকে প্রশ্রয় না দিয়ে সত্যিকারের যুবলীগ কর্মী হয়ে ওঠার শপথ নেন নেতাকর্মীরা। একটা পরিচ্ছন্ন শক্তিশালী সমাজের সৃষ্ট জঞ্জাল ও অপরাজনীতি দূর করার আহ্বান জানান সংগঠনের নেতারা। রাজপথেও এই বিএনপি জামাতকে মোকাবেলা করতে বাংলাদেশ আওয়ামী যুবলীগ সর্বদা প্রস্তুত। শপথ নেব যে আমরা দুর্নীতি থেকে দূরে থাকব এবং কাউকে দুর্নীতি করতেও দিব না। যুবলীগের পরিচ্ছন্নতা কর্মসূচিতে সহায়তা দেয় সামাজিক সংগঠন বিডি ক্লিনের কর্মীরা। প্রণব চক্রবর্তী, ২১ টেলিভিশন, ঢাকা। আলোচিত ক্রিকেটার নাসির হোসেন ও বিমানবালা তামিমা সুলতানা তাম্মির বিয়ে বৈধভাবে হয়নি বলে আদালতে প্রতিবেদন দিয়েছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন PBI। এতে বলা হয়, তামিমা ও ব্যবসায়ী রাকিব হাসানের বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত নথি জালিয়াতির মাধ্যমে তৈরি করা হয়েছে। নাসির ও তার স্ত্রী তামিমা সহ ৩ জনকে ৩১ অক্টোবর আদালতে হাজির হতে সমন জারি করেন ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিমের আদালত। দীপু শিকদারের রিপোর্ট। চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি জাতীয় দলের ক্রিকেট তারকা নাসিরের বিয়ে হয় একটি এয়ারলাইন্সের কেবিন ক্রু তামিমার সঙ্গে। কিন্তু বিপত্তি ঘটায় তামিমার আগের পক্ষের স্বামী। ৮ বছর বয়সী একটি শিশু সন্তান সহ বৈবাহিক সম্পর্ক চলমান থাকা অবস্থায় অন্যজনকে বিয়ের অভিযোগে মামলা করেন তিনি। আদালত এই মামলা তদন্ত ভার দেয় PBI-কে। বৃহস্পতিবার আদালতে সেই প্রতিবেদন জমা দেয় সংস্থাটি। তালাক হতে হলে যে প্রসেসটি মানা দরকার সেই প্রসেস মানা হয় না। তামিম হোসেন যে পাসপোর্টটি ব্যবহার করেন সেই পাসপোর্টটির তালাক দেখানো হয়েছে 2016 সালে, কিন্তু পাসপোর্টের ঠিকানা 2018 সালে যে রিনিউ করা হয়েছে সেখানে দেখানো হয়েছে যে পাসপোর্টের স্বামীর নাম রাকিব হোসেন। যে সকল তথ্য আমরা সন্নিবিষ্ট করতে পারছি আমাদের মামলায়, সেখানে যৌক্তিক কারণ ছিল যে নাসির হোসেন সাহেবের উচিত ছিল যে তালাক নামাটি তিনি দেখিয়েছেন সেই তালাক নামাটি আসলে সঠিক কিনা। সবকিছু মিলিয়ে তাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ায় তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। রাকিব হোসেন জালিয়াতির শিকারী হয়েছেন এবং তিনি সমাজে কলঙ্কিত হয়েছেন, তিনি তার মানহানি হয়েছেন। এদিকে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদনের পর নাসির তামিমা দম্পতিকে আদালতে হাজির হওয়ার সমন জারি করা হয়। দীপু শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।
করোনায় ২৪ ঘণ্টায় আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে ২৭,৫১০। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে ৮২১টি ল্যাবে ২৬,৫৬৯ নমুনা পরীক্ষায় শনাক্ত ৮৬০। মোট শনাক্ত ১৫,৫৫,৯১১। নতুন ৯৭৯ জন সহ সুস্থ ১৫,১৫,৯৪১। পরীক্ষা বিপরীতে দৈনিক সংক্রমণ হার কমে হয়েছে ৩.২৪%। সুস্থতা ৯৭%-এর বেশি ও মৃত্যুহার ১.৭৭%। এ পর্যন্ত দেশে করোনা পরীক্ষা হয়েছে ৯৭ লাখের বেশি। শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর সামনে চলে এসেছে কন্যা শিশুদের বাল্যবিবাহের ভয়াবহ চিত্র। শিক্ষা প্রতিষ্ঠান থেকে কন্যা শিশুদের ঝরে পড়ার হারও বেড়েছে এই করোনাকালে। মূলত দারিদ্র্যের কারণেই বেড়েছে সামাজিক এই অসঙ্গতি। কুড়িগ্রাম প্রতিনিধি আতাউর রহমান বিপ্লবের সহায়তায় শাকেরা আরজুর রিপোর্ট। দীর্ঘদিন পর চিরচেনা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক মিলে উৎসবের আমেজ। ক্লাস, আড্ডা আর খুনসুটিতে শিক্ষার্থীরা। ভিন্ন চিত্র কুড়িগ্রামের সার্ডব উচ্চ বিদ্যালয়ে। নবম শ্রেণীর ক্লাসে নার্গিস ছাড়া বাকি ৮ কন্যা শিশুরই বিয়ে হয়ে গেছে। আমি যোগাযোগ করে দেখি ৮ জন বান্ধবীর বিয়ে হওয়ার পর আমি একাই। এখন আমি ভাবি চিন্তা বললাম বলে এখন বিয়ে করলো। আমি এখন আমার বাড়ির যে আমার বাবাকে বুঝিয়ে বলছি আমি এখন বিয়ে করব না। বেসরকারি সংস্থা কুড়িগ্রাম RDS বাংলাদেশের তথ্য বলছে 2018 সালের জানুয়ারি থেকে 2021 সালের আগস্ট পর্যন্ত জেলায় বিয়ে হয়েছে 22,391টি। এর মধ্যে বাল্য বিয়ে 3,019টি। কুড়িগ্রামের মতো বরগুনা, নীলফামারীতে বাল্য বিয়ের শীর্ষ অবস্থানে রয়েছে। করোনায় বাল্যবিয়ে বেড়েছে এমন চিত্র উঠে আসে মানুষের জন্য ফাউন্ডেশন নামে সংগঠনটির পরিসংখ্যানে। দারিদ্র্য কন্যা শিশুদের বিয়ে দেওয়ার মূল কারণ বলে জানান অভিভাবকরা। মেয়ে যদি SSC পাস করাই তো একটা জামাই নেওয়া লাগবে আমার IE পাস, সে সমর্থন যদি আমরা করবেন না পাই, এই জন্য আমরা তো কম বয়সে বনিয়েছে, কম বয়সে দিয়ে দিই। গরিব মানুষ, রাস্তাঘাট নাই, অভাবী, ওই জন্য কম বয়সতে বিয়ে দেয়। বড় করে বিয়ে দিলে খালে ডিমান্ড বেশি নাকবে, যৌতুক নাকবে বেশি। আত্মীয় স্বজনের বাড়িতে যায় বাল্য বিবাহ হচ্ছে, এক ইউনিয়নের বিয়ে অন্য ইউনিয়ন বা অন্য উপজেলায় যা বিয়ে হচ্ছে। স্কুল খোলার পর বাল্য বিয়ের কথা জানতে পেরেছেন শিক্ষকরা। 9 জন্মের মধ্যে 8 জনেরই বিয়ে হয়ে গেছে বাল্য বিবাহ। এই তথ্যটা আমরা পেলাম স্কুল খোলার পরে, যেটা খুবই দুঃখজনক। তারপর আমরা চেষ্টা করছি তাদেরকে প্রতিষ্ঠানে ফিরিয়ে নিয়ে আসার জন্য। করোনাকালে ঝরে পড়ার হারও বেড়েছে বলে স্বীকার করলেন জেলা শিক্ষা অফিসার। বিবাহ রেজিস্ট্রার কাজীদের কিভাবে নিয়ন্ত্রণ করা যায় এবং এটি রোধ করা যায় কিভাবে, সে লক্ষ্যে আমরা কাজ করব এবং খুব শীঘ্রই এটি প্রতিফলন ঘটাবো। বাল্য বিয়ের এই চিত্র শুধু কুড়িগ্রামেরই নয়, করোনাকালে কুড়িগ্রামের মতো সারা দেশেই বেড়েছে বাল্য বিয়ে। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। দৃষ্টি দেওয়া যাক ভারতের পশ্চিমবঙ্গের দিকে। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাগ্য নির্ধারণে ভোট গ্রহণ শেষ। দক্ষিণ কলকাতার ভবানীপুর বিধানসভা আসনের উপনির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে। তবে বুথ দখল ও EVM কারচুপির অভিযোগ এনেছেন প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা তিব্রেওয়াল। যদিও তৃণমূল বলছে লড়াইয়ে না পেরে মিথ্যে অভিযোগ করছে বিজেপি। ভোটের ফল ঘোষণা হবে 3 অক্টোবর। রিপোর্ট দুলি মল্লিকের। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রিত্ব ধরে রাখার লড়াই ভবানীপুরে। সকাল 7টার দিকে করোনা বিধি মেনে বিভিন্ন কেন্দ্রে শুরু হয় ভোট গ্রহণ। বিকেলে মিত্র ইনস্টিটিউশন কেন্দ্রে ভোট দেন মমতা। একই কেন্দ্রে ভোট দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোট শুরুর পর থেকে বাড়তে থাকে দুই দলের পাল্টাপাল্টি অভিযোগ। জাল ভোট এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া ও কেন্দ্র দখলের অভিযোগ করেন মমতার প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা তিব্রেওয়াল। তৃণমূল ও পাল্টা প্রিয়ঙ্কার বিরুদ্ধে 20টি গাড়ির কনভয় নিয়ে ভোটারদের বিরক্ত করার অভিযোগ জানায় কমিশনে। ভবানীপুর আসনে 3 লাখেরও বেশি ভোটার। মমতার ভাগ্য তাদের হাতেই। গেল বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম আসনে হারের পর ভবানীপুর আসনে উপনির্বাচনে জয়ই কেবলমাত্র মমতাকে মুখ্যমন্ত্রী পদে বহাল রাখতে পারে। ভোটের ফলের জন্য অপেক্ষা করতে হবে 3 অক্টোবর পর্যন্ত। দুলি মল্লিক, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে চুল কেটে দেওয়ার ঘটনায় প্রতিবেদন দেওয়ার নির্দেশ হাইকোর্টের।
যানজটের নাকাল রাজধানীবাসী, স্বাভাবিক জীবনযাত্রায় ছন্দপতন, নগরবাসীকে দায়িত্বশীল হওয়ার আহ্বান। আমন্ত্রণ আবারও সন্ধ্যা ৭টার একুশের সংবাদে। বঙ্গবন্ধুর আদর্শ থেকে শিক্ষা নিয়ে তার দেখানো পথ অনুসরণ করেই দেশের কাজে আত্মনিয়োগে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে বঙ্গবন্ধু গ্লোবাল ইউথ লিডারশিপ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে বঙ্গভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন রাষ্ট্রপতি। বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্ব আর ত্যাগে আজকের এই স্বাধীনতা। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষতায় বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে তাই সবাইকে দেশের জন্য কাজ করার আহ্বান জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ। As we are celebrating the birth centenary of the great man and the golden jubilee of our independence, I would urge the youth of the world to take lessons from the ideals and works of Bangabandhu and devote yourself to serve your respective country and its people just like Bangabandhu did. বিশ্বের বিস্ময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজনৈতিক দূরদর্শিতা আর সমন্বিত গুণে অবাক বিশ্ববাসী। ঘুরে ফিরে তাই হাসিনাতে বিশ্বাস, হাসিনাতে মুগ্ধ রাষ্ট্রনেতারা। বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান তাকে সম্মানিত করেছে শ্রদ্ধা ভালোবাসায়। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। বেশ কবছর আগেও সবুজ পাহাড়ে ছিল রক্তের দাগ, শান্তির টিলাই টিলাই ছিল অস্ত্রের ঝনঝনানি। 2 দশকের অস্থিরতা দমিয়ে সবুজ পাহাড়ে শান্তি ফিরিয়ে দিয়েছেন হাসিনা। 1996 সালে দায়িত্ব নেয়ার অল্প পরেই শান্তি চুক্তি করেন। তার উদ্যোগ সাড়া ফেলে আন্তর্জাতিক মহলে। স্বীকৃতিস্বরূপ পেলেন ইউনেস্কোর হুপে বোয়ানি শান্তি পুরস্কার। শান্তি, নিরস্ত্রীকরণ এবং উন্নয়নে সংগ্রামের স্বীকৃতিস্বরূপ 2009-এ পান ইন্দিরা গান্ধী শান্তি পদক, ইন্দিরা গান্ধী স্বর্ণ পদক, হেড অব স্টেট পদক। চতুর্থবার দায়িত্বে এসে সার্বিক উন্নয়নের মোড় ঘুরিয়ে দেন শেখ হাসিনা। ইউনেস্কো, ইউনিসেফের পাশাপাশি মধ্যপ্রাচ্যের দেশগুলিও প্রশংসা করছে শেখ হাসিনার নেতৃত্বের। শিশু মৃত্যু কমিয়ে আনায় 2010 সালে জাতিসংঘ মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল MDG অ্যাওয়ার্ড প্রদান করে। ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন, ITU, সাউথ সাউথ নিউজ ও জাতিসংঘের আফ্রিকা সংক্রান্ত কমিশন যৌথভাবে স্বাস্থ্য খাতে যুগান্তকারী সাফল্য অর্জনের জন্য সাউথ সাউথ অ্যাওয়ার্ড প্রদান করে 2011 সালে। দুর্ভিক্ষ দূর করে খাদ্য নিরাপত্তার জন্য ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর সাউথ সাউথ কোঅপারেশন প্রদান করে সাউথ সাউথ অ্যাওয়ার্ড 2013। নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নে শেখ হাসিনাকে শান্তি বৃক্ষ পুরস্কার প্রদান করে ইউনেস্কো 2014 সালে। SDG অর্জনে সাফল্যের সুতো ধরে 2015 সালে ICT সাস্টেইনেবল ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড পান শেখ হাসিনা। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় পরিবেশ বিষয়ক সর্বোচ্চ বৈশ্বিক পুরস্কার চ্যাম্পিয়ন অব দ্য আর্থ লাভ করেন শেখ হাসিনা। বিশ্ব নেতৃত্ব শেখ হাসিনাকে আজ বলছেন স্টার অব ইস্ট। ঘরহীন রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে সারা পৃথিবীতে তার পরিচয় এখন মাদার অব হিউম্যানিটি রূপে। রোহিঙ্গা ইস্যুতে তার দূরদর্শী নেতৃত্ব আর মানবিকতা এনে দেয় IPS ইন্টারন্যাশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। 2018 সালে নারী নেতৃত্বের স্বীকৃতি হিসেবে গ্লোবাল উইমেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড পান। 2019 সালে নারীর ক্ষমতায়ন, শিশুদের জন্য তহবিল গঠন সহ বিভিন্ন অবদানে 7টি পুরস্কার পান প্রধানমন্ত্রী। সমন্বিত টিকাদান কর্মসূচিতে অদম্য ভূমিকার জন্য অভিহিত হয়েছেন ভ্যাকসিন হিরো, পেয়েছেন সম্মাননা। দারিদ্র্য দূরীকরণ, বিশ্বের সুরক্ষা এবং সবার জন্য শান্তি সমৃদ্ধির স্বীকৃতি স্বরূপ পেলেন জুয়েল ইন দ্য ক্রাউন অব দ্য ডে পুরস্কার। বাংলাদেশকে সঠিক পথে রাখায় এই অর্জন জাতিসংঘের 76তম সাধারণ অধিবেশনে তুলে দেওয়া হয় প্রধানমন্ত্রীর হাতে। শান্তিপূর্ণ পরিবেশেই সবসময় উন্নতি হওয়া সম্ভব। করোনা মহামারীতে বিশ্বের বহু দেশ ধরাশায়ী। তার বিচক্ষণতা আর দূরদর্শিতা জয় করেছে সব অন্ধকার। সব মিলে হাসিনাতে মুগ্ধ বিশ্ব, বিস্মিত বিশ্ববাসী। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন।
কোনো কেবল অপারেটর প্রতিষ্ঠান তাদের সাথে হওয়া চুক্তি বিরোধী কাজ করলে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। নিজ মন্ত্রণালয়ে সভাকক্ষে একটি বইয়ের মোড়ক উন্মোচন করে উন্নয়নের ছোঁয়া দেশের সব অঞ্চলে ছড়িয়েছে বলেও মন্তব্য করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে চূড়ান্ত তালিকা হয়েছে জানিয়ে শিগগিরই বিটিআরসি এসব অনলাইনের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলেও জানান তিনি। অনুমোদন দেওয়া যেমন একটি চলমান প্রক্রিয়া, এবং অনলাইন পোর্টাল যেগুলো আসলে গর্হিত কাজ করে কিংবা সৎ উদ্দেশ্যে পরিচালিত নয় সেগুলো বন্ধ করাও চলমান প্রক্রিয়া। খুব সহসা বিটিআরসিকে তালিকা দিব, আমাদের কাছ থেকে তালিকা যেগুলো পাবে তারা সেগুলো বন্ধ করবে। সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে 14 শিক্ষার্থীর চুল কাটার বিষয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন চেয়েছেন হাইকোর্ট। আগামী 1 মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। পাশাপাশি 14 শিক্ষার্থীর চুল কেটে শাস্তি দেওয়ার ঘটনা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে। বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মোহাম্মদ কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। গত 26 সেপ্টেম্বর সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের 14 জন শিক্ষার্থীর চুল কেটে দেয়া হয়। এই অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে কী ধরনের বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেই বিষয়ে আগামী 30 দিনের মধ্যে লিখিত আকারে আদালতে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। যানজটে নষ্ট হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা ছন্দপতন রাজধানীর স্বাভাবিক জীবনযাত্রায়। উন্নয়ন কাজ, যেখানে সেখানে পার্কিং, ট্রাফিক আইন ভাঙার প্রবণতা সহ নানা কারণে সড়কে বিশৃঙ্খলা। ডিএমপি ট্রাফিক বিভাগ বলছে নগরবাসীকে আরও দায়িত্বশীল হতে হবে। আরও জানাচ্ছেন দীপু শিকদার। কার্টন এলাকার এই ফ্লাইওভারের উপর এভাবেই ঠায় দাঁড়িয়ে আছে যানবাহনগুলো। এই অবস্থায় আইনের তোয়াক্কা না করে এভাবেই যানজটে আগে যাওয়ার চেষ্টা। শাহবাগমুখী সড়কে যানবাহনের সারি, কিছুটা এগোচ্ছে আবার থামতে হচ্ছে। গণপরিবহনগুলো এলোমেলো যাত্রা। গাড়ি ঘোড়া রাস্তার পাশে রাখতে তো যানজট বেশি হয়। চিটাং রোড থেকে এখান পর্যন্ত আসতে নর্মালি ধরেন 45 মিনিট এরকম সময় লাগার কথা, বা 50 মিনিট, কিন্তু এখন 1.5 ঘন্টার প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। ভয়ানক যানজট, এখানে তো মানুষের দুর্ভোগের শেষ নেই। কাকরাইল মোড় থেকে শাহবাগাইতে 1 থেকে 1.5 ঘন্টা লাগে। গাজী টাওয়ারে যাওয়ার কথা, অনেক দূর থেকে বাচ্চাদেরকে নিয়ে হাইটে যাইতে হয়েছে। ইমার্জেন্সি লেন বন্ধ করে রাখছে ছোট বড় গাড়ি, এ নিয়ে ক্ষোভ আছে পথচারীদের। সরকার খুঁটি কাটে থুয়ে দিচ্ছে, সেই খুঁটির ভিতর দেওয়া হোন্ডাগুলো মানুষের পথগুলো বন্ধ করে হোন্ডা নিয়ে দাঁড়ায় করে থুয়ে দিচ্ছে, মানুষের পথ চলতে তাদের কষ্ট হইতেছে। যে কোনো পয়েন্টে যদি নিয়ম মাফিক সবাই চলাফেরা করতো তাহলে এই সমস্যাটা হতো না। উত্তর থেকে দক্ষিণ ঢাকা সড়কেও যানজটে নাকাল নগরবাসী। ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ বলছে যানজট নিরসনের চেষ্টা থাকলেও আছে নানা সীমাবদ্ধতা। একটা আদর্শ সিটির জন্য যে পরিমাণ রোড কমিউনিকেশনের জন্য যে এরিয়া লাগে সেই এরিয়া কিন্তু নাই। এটা উন্নত বিশ্বে এটা 25% জায়গা লাগে পুরো সিটির, বাট আনফর্চুনেটলি ঢাকা শহরে মাত্র 6% জায়গা আছে। তার মধ্যে তো নানাভাবে অকুপাইড, নানাভাবে কনস্ট্রাকশন, তো এই সব কিছু মিলিয়ে আসলে এই ভোগান্তির অবস্থা। আমাদের পার থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি মানুষকে কমফর্ট দেওয়ার জন্য। যানজট নিয়ন্ত্রণে রাখতে নগরবাসীকেও দায়িত্বশীল হওয়ার আহ্বান ট্রাফিক বিভাগের। প্রতি মাসে প্রায় 10,000 গাড়ি বাড়ছে। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। বছরে অসংক্রামক রোগে মারা যায় 1 লাখের মতো মানুষ। এর 41% মৃত্যু হয় হৃদরোগে। ভয়াবহ এই অবস্থা থেকে রেহাই পেতে হৃদরোগীদের স্বাস্থ্য বীমার সুপারিশ হার্ট ফাউন্ডেশনের। স্মৃতিমণ্ডলের রিপোর্ট, দুপর্বে সমাপ্ত প্রতিবেদনের শেষ পর্ব। বিশ্বব্যাপী ভয়াবহ রূপ নিচ্ছে অসংক্রামক ব্যাধি, মাইগ্রেন, ডায়াবেটিস, ব্লাড প্রেশার সহ আরও কিছু রোগের শেষ পরিণতি হৃদরোগ। করোনায় মানসিক চাপ বেড়েছে বহু মানুষের। জীবনযাপনের ধরন পাল্টানো এসব মানুষের 46% সহসা আক্রান্ত হতে পারেন হৃদরোগে। ক্যারিয়ার ডেভেলপ করতে যে স্ট্রেসে পড়ছেন, বিভিন্ন রকম কম্পিটিটিভ জায়গায় যে স্ট্রেসে পড়ছেন, আমরা অনেক, বিশেষ করে ইউনিভার্সিটি ক্যান্ডিডেট যারা আছেন, পরীক্ষা দিচ্ছেন, তাদেরকে হার্ট অ্যাটাক পাচ্ছে। এবং ইয়াং জেনারেশনের মধ্যে ফ্যান্টাসি একটু বেশি থাকে, স্মোকিং, বিভিন্ন রকম ড্রাগ ইউজের হিস্ট্রি থাকে, তারাও কিন্তু অত্যন্ত ঝুঁকির মধ্যে আছে।
এটা একটা অন্যতম কারণ, এই জায়গাটা আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। রোগীর যে হারে বাড়ছে সেই তুলনায় নেই বিশেষজ্ঞ চিকিৎসক, যে কারণে শহরের পাশাপাশি হৃদরোগে মৃত্যুর ঝুঁকি এখন গ্রামের দিকেও। যেখানে ডাক্তার রোগীর রেশিও অনেক কম, যার জন্য আমাদের ডাক্তারদের তো হিমশিম খেতে হয়। কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, ভাস্কুলার সার্জারি, পিডিয়াট্রিক সার্জারি, ইলেকট্রোফিজিওলজি, সকল ব্রাঞ্চের আপ টু ডেট ওয়ার্ল্ডের যে লেটেস্ট ট্রিটমেন্ট এভরিথিং আমাদের দেশে এখন অ্যাভেলেবল। হৃদরোগের চিকিৎসা এখনও বেশ ব্যয়বহুল, যে কারণে অসচ্ছলদের একটি অংশ নিভৃতে মৃত্যুকে বেছে নেয়। অনেক পরিবার হয় নিঃস্ব, কেউ বা হাত পাতেন অন্যের কাছে। দুর্বিষহ অবস্থা থেকে উত্তরণের সুপারিশ বিশেষজ্ঞদের। হেলথ ইন্স্যুরেন্স এবং এই যেটা বললাম লং টার্ম লোন মাসে মাসে পরিশোধ করবে, সে সুস্থ হয়ে দেওয়া তার পক্ষে সম্ভব এবং তার ইকোনমিক সোর্সও থেকে যাবে। এবং এটা খুবই জরুরি, তাদের সামর্থ্য নাই এই ঋণটা দিবে না সবকে, এরকম মিডল ক্লাস বা গরিব লোক যে পারতেছে না, আর কত দরিদ্রদের তাদের ফ্রি দেওয়া দরকার। হৃদরোগের ঝুঁকি কমাতে বছরে অন্তত একবার হলেও চেক আপ করানোর পরামর্শ চিকিৎসকদের। অসংক্রামক ব্যয়বহুল হৃদরোগ নিয়ে সচেতনতা শুধুমাত্র সাধারণ মানুষের মধ্যে নয়, সরকার এবং নীতি নির্ধারকদের মধ্যেও থাকতে হবে। প্রান্তিক পর্যায় পর্যন্ত সচেতনতা বাড়ানোর পাশাপাশি পৌঁছে দিতে হবে সব ধরনের চিকিৎসা সুবিধা। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। এবার আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। বারোমাসি বিনা লেবু এক জাত উদ্ভাবনে সফলতা পেয়েছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনার বিজ্ঞানীরা। ফলন এবং দাম ভালো পাওয়ায় এই লেবু চাষে আগ্রহী হয়ে উঠছে চাষিরা। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনার বিজ্ঞানী ডক্টর রফিকুল ইসলাম 2015 সালে ভিয়েতনাম থেকে সেদেশের লেবুর জাত এনে দেশে মাঠ পর্যায়ে 12 মাসি লেবু উদ্ভাবনে কাজ শুরু করেন। সফলতা আসে 2018 সালে। পরে জাতীয় বীজ বোর্ডের কাছে আবেদন করে নতুন জাত হিসেবে বিনা লেবু এক নামে নিবন্ধন পাওয়া যায়। এখন এই লেবুর জাতের চাষে আগ্রহী হয়ে বিনা থেকে চারা নিয়ে যাচ্ছেন চাষিরা। এই জাতটির বৈশিষ্ট্য হচ্ছে এটা সারা বছরই হবে এবং এটা বীজবিহীন, আর এটা হচ্ছে ভিটামিন সি এর পরিমাণ অনেক বেশি এবং রসের পরিমাণও বেশি। লাভজনক হয় অনেকেই আগ্রহী হয়ে উঠেছে এই লেবু চাষে। আমরা চাইলাম যেহেতু আমাদের জায়গা আছে, প্রতিটা জায়গা আছে, পড়ালেখার পাশাপাশি এটা করা যায়, এই জন্য আমরা আরো আগ্রহী। চিন্তা করলাম যে নিজেদের তো সবসময় লেবু লাগেই, পাশাপাশি একটা আর্থিকভাবে সচ্ছল হওয়া যায় লেবু বিক্রি করার মাধ্যমে। অনেক লেবু হয় যে বাজারের চাহিদাটাও বেশি এই লেবুর। বিনা বলছে এই লেবু 1 বিঘা জমিতে আবাদে খরচ 15 থেকে 20,000 টাকা, বিক্রি করে বছরে আয় হতে পারে 1 লাখ টাকা। একটা গাছে লেবু ধরে 250 থেকে 300 এবং এটা চামড়া পাতলা, রস বেশি এবং সুগন্ধি এবং কোনো বীজ নেই। সারা দেশে বিভিন্ন বিশেষ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে আমরা এই লেবুর চারাগুলি বিতরণ করছি, যাতে কৃষকদেরকে এটা আমরা উদ্যোক্তা তৈরি করতে পারি। বিনা লেবু এক রোপণের 10 থেকে 11 মাসের মাথায় এর ফল পাওয়া যায়। একটি গাছ 15 থেকে 18 বছর পর্যন্ত ফলন দিয়ে থাকে, জানান বিজ্ঞানীরা। রত্না জামান, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। তথ্য প্রযুক্তি খাতে বিনিয়োগ করবে 9 প্রতিষ্ঠান, কর্মসংস্থান হবে 30 লাখ মানুষের। আমন্ত্রণ আবারও সন্ধ্যা 7টার 21 সংবাদে। 2030 সালের মধ্যে তথ্য প্রযুক্তি খাতে 30 লাখ মানুষের কর্মসংস্থান হবে, আর 2025 সাল নাগাদ এ খাতের রপ্তানি আয় উন্নীত হবে $5 বিলিয়ন। রাজধানীর একটি হোটেলে উদ্যোক্তাদের মাঝে জমি হস্তান্তর বিষয়ক অনুষ্ঠানে এসব কথা বলেন পরিকল্পনা মন্ত্রী ও আইসিটি প্রতিমন্ত্রী। জমি বরাদ্দ পাওয়া 9টি প্রতিষ্ঠান $5.5 কোটি বিনিয়োগ করবে। বিস্তারিত জানাচ্ছেন সাইদুল ইসলাম। দেশের তথ্য প্রযুক্তি খাতের উন্নয়ন ও এ খাতের সম্ভাবনা কাজে লাগাতে সরকার নানামুখী উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসাবে গাজীপুরের কালিয়াকৈরের বঙ্গবন্ধু হাইটেক সিটিতে 7টি এবং যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে 2টি প্রতিষ্ঠানকে জমি বরাদ্দ দিল বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ।
এ বিষয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্যোক্তারা জানান, তথ্য প্রযুক্তি খাতে রপ্তানি আয় বাড়ছে। এ খাতের অপার সম্ভাবনা কাজে লাগাতে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ ও দক্ষ জনবল তৈরি জরুরি। হাইটেক সিটি অচিরেই বাংলাদেশের সিলিকন ভ্যালি হতে যাচ্ছে। আইসিটি প্রতিমন্ত্রী বলেন, 1996 সালে বিএনপির ভুল রাজনীতির কারণে সাবমেরিন কেবলে যুক্ত হতে পারেনি, যে কারণে দেশ অন্তত 20 বছর পিছিয়েছে। 25 সালের মধ্যে 30 লক্ষ কর্মসংস্থান আইসিটি শিল্পে তৈরি করা। আমরাও চাই বাংলাদেশের এই ওয়ালটন, সেলট্রন, সিম্ফনি এই কোম্পানিগুলোই আগামী দিনের স্যামসাং, এলজি হিসেবে সারা বিশ্বের কাছে বাংলাদেশকে একটি ডিজিটাল ইকোনমির নেতৃত্বকারী দেশ হিসেবে পরিচয় করিয়ে দিই। এদিকে তথ্য প্রযুক্তি খাতের সেবা ও সফটওয়্যারের মান বাড়ানোর তাগিদ দিলেন পরিকল্পনা মন্ত্রী। এ খাতকে ঘিরে সরকারের নানা উদ্যোগের কথাও জানান তিনি। বাই ফিজিক্যালি ডুইং দ্য ওয়ার্ক ফাইনালি আপনি ওয়েলথ প্রডিউস করবেন। উই মাস্ট লুক টু দ্যাট লেভেল অফ, কারণ মানুষের তো কোয়ালিটি এবং ডিউরেবিলিটি এইটাই চায়। বঙ্গবন্ধু হাইটেক সিটিতে ওয়ালটন, টেকনোমিডিয়া, ড্যাফোডিল কম্পিউটার সহ 9টি প্রতিষ্ঠানকে আগামী 40 বছরের জন্য জমি বরাদ্দ দেওয়া হয়। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। অন্য কোনো দেশের অনুকম্পায় নয়, বাংলাদেশ নিজের যোগ্যতায় নৌ বাণিজ্যে ভূমিকা রাখতে চায়। এজন্য এই খাতে বিনিয়োগে ব্যবসায়ীদেরকে এগিয়ে আসতে হবে। রাজধানীর একটি হোটেলে বিশ্ব নৌ দিবস উপলক্ষে আলোচনায় এই মন্তব্য করেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এবং নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। যাত্রী ও মালামাল পরিবহনে নৌপথ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে মন্তব্য করে এই পথের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে নৌ আইন মানার তাগিদও দেন তারা। পরে এ খাতে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য 5 জনকে সম্মাননা জানানো হয়। কোন দেশের বাণিজ্য যুদ্ধ। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। দুর্বলতা। ব্যাংকিং খাত থেকে এসএমই উদ্যোক্তারা তাদের অর্থায়নের মাত্র 4 ভাগের 1 ভাগ চাহিদা মেটাতে পারছেন। ফলে পুঁজি বাজারের এসএমই প্ল্যাটফর্ম এ খাতে বড় ধরনের পরিবর্তন আনবে। ঢাকা স্টক এক্সচেঞ্জের বিকল্প এসএমই বোর্ডে লেনদেনের উদ্বোধনী অনুষ্ঠানে এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ মাসুদুর রহমান জানান, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত না হওয়ায় এসএমই উদ্যোক্তারা অনেক সময় অনানুষ্ঠানিক খাতে ঝুঁকে পড়েন, যা তাদের উৎপাদন ব্যয় বাড়িয়ে দেয়। গত 2019 সালে এসএমই বোর্ড চালু হয়। টাকার আপনার মূলধনের প্রয়োজন আছে, যা কিনা আমাদের যে বাণিজ্যিক ব্যাংকগুলো আছে তারা কিন্তু সেই 500 বিলিয়ন টাকার মাঝখানে মাত্র 1/4 টাকা কিন্তু তারা বিনিয়োগ করতে পারছেন। মাঠে গড়ালো শেখ রাসেল অনূর্ধ্ব 18 গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে টুর্নামেন্ট উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। শেখ রাসেল শিশু কিশোর পরিষদের মহাসচিব KM শহীদুল্লাহ এবং পরিষদের উপদেষ্টা ও সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন সহ উপস্থিত ছিলেন আরও অনেকে। প্রথম আসরে ঢাকা মহানগরীর শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের 32টি শাখা নকআউট ভিত্তিতে এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। এই টুর্নামেন্টটা আসলে আমাদের এই বয়স ভিত্তিকটা কম ছিল। আমরা অনূর্ধ্ব 17 মন্ত্রণালয় সরকারিভাবে আমরা মন্ত্রণালয় থেকে করতাম, বাফুফে অনূর্ধ্ব অন্য বয়স ভিত্তিক করতেও, পাশাপাশি আমাদের প্রাইমারি স্কুল লেভেলে খেলা হচ্ছে। এই যে সামগ্রিকভাবে একটার পর একটা বয়স ভিত্তিক যে খেলাগুলো, এগুলো যত বেশি আমি মনে করি যে করা যাবে, তত বেশি আমার পাইপলাইনে খেলোয়াড় সৃষ্টিতে আমাদের ভূমিকা রাখবে। টি-20 বিশ্বকাপ দলে থাকা সতীর্থদের সঙ্গে সময় কাটাতে হঠাৎই মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উপস্থিত হলেন মাশরাফি বিন মুর্তজা। আনুষ্ঠানিকভাবে ক্রিকেটকে বিদায় না বললেও এখন আর মাঠে দেখা যায় না এই ডানহাতি পেসারকে। তাসকিনের অনুরোধে সৌম্য সোহানদের সাথে দেখা করতে স্টেডিয়ামে আসেন মাশরাফি। একই সময় উপস্থিত ছিলেন টাইগারদের টি-20 অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। বিশ্বকাপের আগে নিজের অভিজ্ঞতা থেকে তাসকিন ও সৌম্যদের কয়েকটি কৌশল শিখিয়েছেন ম্যাশ।
আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ খুনের ঘটনায় আন্তর্জাতিক মহলের উদ্বেগ, প্রত্যাবাসন প্রক্রিয়া ব্যাহত হওয়ার আশঙ্কা। ইভেলির সকল নথি তলব করেছে হাইকোর্ট, রাসেলকে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ। বিএনপি আসুক বা না আসুক নির্বাচন বন্ধ হবে না, বললেন ওবায়দুল কাদের। অপরাজনীতি দূর করার আহ্বান। ক্রিকেটার নাসির তামিমার বিয়ে অবৈধ, পিবিআই এর প্রতিবেদন। 31 অক্টোবর আদালতে হাজির হওয়ার নির্দেশ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার ভাগ্য নির্ধারণী ভোট গ্রহণ শেষ, কেন্দ্র দখলের পাল্টাপাল্টি অভিযোগ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।